গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শুনবেন উপন্যাসটির দ্বাদশ পর্ব। কয়েকদিনের মধ্যেই নলিনাক্ষের সহিত অন্নদাবাবুর পরিচয় ঘনিষ্ঠ হয়ে আসিল। প্রথমে হেমনলিনী মনে করিয়াছিল নলিনাক্ষের মতো লোকের কাছে কেবল বড় বড় আধ্যাত্মিক বিষয়ে বুঝি উপদেশ পাওয়া যাইবে। এমন মানুষের সঙ্গে যে সাধারণ বিষয়ে সহজ লোকের মতো আলাপ চলিতে পারে তাহা মনেও করিতে পারে নাই। অথচ সমস্ত হাস্যালাপের মধ্যে নলিনাক্ষের একটা কেমন দূরত্বও ছিল। একদিন অন্নদাবাবু হেমনলিনীর সঙ্গে নলিনাক্ষের কথাবার্তা চলিতেছিল। এমন সময়ে যোগেন্দ্র কিছু উত্তেজিত হইয়া আসিয়া কহিল, জানো বাবা, আজকাল আমাদিগকে সমাজের লোকে নলিনাক্ষবাবুর চেলা বলিতে আরম্ভ করিয়াছে। তাই লইয়া এইমাত্র পরেশের সঙ্গে আমার খুব ঝগড়া হইয়া গেছে। অন্নদাবাবু একটু হাসিয়া বলিলেন, ইহাতে আমি তো লজ্জার কথা কিছু দেখি না। যেখানে সকলেই গুরু, কেহই চেলা নয়, সেই দলে মিশিতে আমার লজ্জা বোধ হয়। সেখানে শিক্ষা দিবার হুড়োমুড়িতে শিক্ষা পাইবার অবকাশ থাকে না। নলিনাক্ষ কহিল, অন্নদাবাবু, আমিও আপনার দলে, আপনার চেলার দল। যেখানে আমাদের কিছু শিখিবার সম্ভাবনা আছে সেইখানে আমরা তল্পি বহিয়া বেড়াইব। যোগেন্দ্র অধীর হইয়া কহিল, না না, কথাটা ভালো নয়। নলিনবাবু, কেহই যে আপনার বন্ধু বা আত্মীয় হইতে পারিবে না। যাহারা আপনার কাছে আসিবে তাহারাই আপনার চেলা বলিয়া খ্যাত হইয়া যাইবে। এমন বদনামটা হাসিয়া উড়াইয়া দিবার নহে। আপনি কি সব কাণ্ড করেন, ওগুলা ছাড়িয়া দেন। নলিনাক্ষ কহিল, কি করিয়া থাকি বলুন। যোগেন্দ্র কহিল, ওই যে শুনিয়াছি প্রাণায়াম করেন, ভোরের বেলায় সূর্যের দিকে তাকায়া থাকেন, খাওয়া দাওয়া লইয়া নানা প্রকার আচার বিচার করিতে ছাড়েন না। ইহাতে 10-এর মধ্যে আপনি খাপছাড়া হইয়া পড়েন। যোগেন্দ্রর এই রূঢ় বাক্যে ব্যথিত হইয়া হেমনলিনী মাথা নিচু করিল। নলিনাক্ষ হাসিয়া কহিল, যোগেনবাবু, 10-এর মধ্যে খাপছাড়া হওয়াটা দোষের, কিন্তু তলোয়ারই কি আর মানুষই কি, তার সবটাই কি খাপের মধ্যে থাকে? খাপের ভেতরে তলোয়ারের যে অংশটা থাকিতে বাধ্য, সেটাতে সকল তলোয়ারেরই ঐক্য আছে। বাহিরের হাতলটাতে শিল্পীর ইচ্ছা ও নৈপুণ্য অনুসারে কারিগরি নানা রকমের হইয়া থাকে। মানুষেরও 10-এর খাপের বাহিরে নিজের বিশেষ কারিগরির একটা জায়গা আছে। সেটাও কি আপনারা বেদখল করিতে চান? আর আমার কাছে এও আশ্চর্য লাগে, আমি সকলের অগোচরে ঘরে বসিয়া যে সকল নিরীহ অনুষ্ঠান করিয়া থাকি, তাহা লোকের চোখেই বা পড়ে কি করিয়া, আর তাহা লইয়া আলোচনাই বা হয় কেন? যোগেন্দ্র কহিল, আপনি তা জানেন না বুঝি? যাহারা জগতের উন্নতির ভার সম্পূর্ণ নিজের কাঁধে লইয়াছে, তাহারা পরের ঘরে কোথায় কি ঘটিতেছে তাহা খুঁজিয়া বাহির করা কর্তব্যের মধ্যে গণ্য করে। যেটুকু খবর না পায় সেটুকু পূরণ করিয়া লইবার শক্তিও তাহাদের আছে। এ নহিলে বিশ্বের সংশোধন কার্য চলিবে কি করিয়া? তাছাড়া নলিনবাবু, 5 জনে যাহা না করে তাহা চোখের আড়ালে করিলেও চোখে পড়িয়া যায়। যাহা সকলেই করে তাহাতে কেহ দৃষ্টিপাত করে না। এই দেখুন না কেন, আপনি ছাদে বসে কি সব কাণ্ড করেন, তাহা আমাদের হেমের চোখেও পড়িয়া গেছে। হেম সে কথা বাবাকে বলিতেছিল, অথচ হেম তো আপনার সংশোধনের ভার গ্রহণ করে নাই। হেমনলিনীর মুখ আরক্ত হইয়া উঠিল। সে ব্যথিত হইয়া একটিকে বলিবার উপক্রম করিবা মাত্র নলিনাক্ষ কহিল, আপনি কিছুমাত্র লজ্জা পাইবেন না। ছাদে বেড়াইতে উঠিয়া সকালে সন্ধ্যায় আপনি যদি আমার আহ্নিক কৃত্য দেখিয়া থাকেন, সেজন্য আপনাকে কে দোষী করিবে? আপনার 2টি চক্ষু আছে বলিয়া আপনি লজ্জিত হইবেন না, ও দোষটা আমাদেরও আছে। অন্নদা কহিলেন, তাছাড়া হেম আপনার আহ্নিক সম্বন্ধে আমার কাছে কোনো আপত্তি প্রকাশ করে নাই। সে শ্রদ্ধাপূর্বক আপনার সাধন প্রণালী সম্বন্ধে আমাকে প্রশ্ন করিতেছিল। যোগেন্দ্র কহিল, আমি কিন্তু ওসব কিছু বুঝি না। আমরা সাধারণে সংসারে সহজ রকমে যেভাবে চলিয়ে যাইতেছি,
তাহাতে কোনো বিশেষ অসুবিধা দেখিতেছি না। গোপন অদ্ভুত কাণ্ড করিয়া বিশেষ কিছু যে লাভ হয়, আমার তাহা মনে হয় না। বরং উহাতে মনের যেন একটা সামঞ্জস্য নষ্ট হইয়া মানুষকে এক ঝোঁকা করিয়া দেয়। কিন্তু আপনি আমার কথায় রাগ করিবেন না। আমি নিতান্তই সাধারণ মানুষ। পৃথিবীর মধ্যে আমি নেহাত মাঝারি রকম জায়গাটাতেই থাকি। যাহারা কোনো প্রকার উচ্চমঞ্চে চড়িয়া বসেন, আমার পক্ষে ঢেলা না মারিয়া তাহাদের নাগাল পাইবার কোনো সম্ভাবনা নাই। আমার মতো এমন অসংখ্য লোক আছে। অতএব আপনি যদি সকলকে ছাড়িয়া কোনো অদ্ভুত লোকে উধাও হইয়া যান, তবে আপনাকে অসংখ্য ঢেলা খাইতে হইবে। নলিনাক্ষ কহিল, ঢেলা যে নানা রকমের আছে, কোনোটা বা স্পর্শ করে, কোনোটা বা চিহ্নিত করিয়া যায়। যদি কেহ বলে লোকটা পাগলামি করিতেছে, ছেলে মানুষই করিতেছে, তাহাতে কোনো ক্ষতি করে না। কিন্তু যখন বলে লোকটা সাধকগিরি করিতেছে, গুরু হইয়া উঠিয়া চেলা সংগ্রহের চেষ্টায় আছে, তখন সে কথাটা হাসিয়া উড়াইবার চেষ্টা করিতে গেলে যে পরিমাণ হাসির দরকার হয়, সে পরিমাণ অপর্যাপ্ত হাসি যোগায় না। যোগেন্দ্র কহিল, কিন্তু আবার বলিতেছি, আমার উপর রাগ করিবেন না নলিনবাবু। আপনি ছাদে উঠিয়া যাহা খুশি করুন, আমি তাহাতে আপত্তি করিবার কে? আমার বক্তব্য কেবল এই যে, সাধারণের সীমানার মধ্যে নিজেকে ধরিয়া রাখিলে কোনো কথা থাকে না। সকলের যেরকম চলিতেছে, আমার তেমনি চলিয়া গেলেই যথেষ্ট। তার বেশি চলিতে গেলেই লোকের ভিড় জমিয়া যায়। তাহারা গালি দিক বা ভক্তি করুক, তাহাতে কিছু আসে যায় না। কিন্তু জীবনটা এরকম ভিড়ের মধ্যে কাটানো কি আরামের? নলিনাক্ষ কহিল, যোগেন্দ্রবাবু যান কোথায়? আমাকে আমার ছাদের উপর হইতে একেবারে সর্বসাধারণের শান বাঁধানো একতলার মেঝের উপর সবলে হঠাৎ উত্তীর্ণ করিয়া দিয়া পালাইলে চলিবে কেন? যোগেন্দ্র কহিল, আজকের মতো আমার পক্ষে যথেষ্ট হইয়াছে, আর নয়, একটু ঘুরিয়া আসিগে। যোগেন্দ্র চলিয়া গেলে পর হেমনলিনী মুখ নত করিয়া টেবিল ঢাকার ঝালরগুলির প্রতি অকারণে উপদ্রব করিতে লাগিল। সে সময় অনুসন্ধান করিলে তাহার চক্ষুপল্লবের প্রান্তে একটা আর্দ্রতার লক্ষণও দেখা যাইত। হেমনলিনী দিনে দিনে নলিনাক্ষের সহিত আলাপ করিতে করিতে আপনার অন্তরের দৈন্য দেখিতে পাইল এবং নলিনাক্ষের পথ অনুসরণ করিবার জন্য ব্যাকুলভাবে ব্যগ্র হইয়া উঠিল। অত্যন্ত দুঃখের সময় যখন সে অন্তরে বাহিরে কোনো অবলম্বন খুঁজিয়া পাইতেছিল না, তখনই নলিনাক্ষ বিশ্বকে তাহার সম্মুখে যেন নতুন করিয়া উদ্ঘাটিত করিল। ব্রহ্মচারিণীর মতো একটা নিয়ম পালনের জন্য তাহার মন কিছুদিন হইতে উৎসুক ছিল, কারণ নিয়ম মনের পক্ষে একটা দৃঢ় অবলম্বন। শুধু তাহাই নহে, শোক কেবলমাত্র মনের ভাব আকারে টিকিতে চায় না, সে বাহিরেও একটা কোনো কৃচ্ছ সাধনের মধ্যে আপনাকে সত্য করিয়া তুলিতে চেষ্টা করে। এ পর্যন্ত হেমনলিনী সেরূপ কিছু করিতে পারে নাই। লোকচক্ষুপাতের সংকোচে বেদনাকে সে অত্যন্ত গোপনে আপনার মনের মধ্যেই পালন করিয়া আসিয়াছে। নলিনাক্ষের সাধন প্রণালীর অনুসরণ করিয়া আজ যখন সে সূচি, আচার ও নিরামিষ আহার গ্রহণ করিল, তখন তাহার মন বড় তৃপ্তি লাভ করিল। নিজের শয়নঘরের মেঝে হইতে মাদুর ও কার্পেট তুলিয়া ফেলিয়া বিছানাটি একধারে পর্দার দ্বারা আড়াল করিল। সে ঘরে আর কোনো জিনিস রাখিল না। সেই মেঝে প্রত্যহ হেমনলিনী স্বহস্তে জল ঢালিয়া পরিষ্কার করিত। একটি রেকাবিতে কয়েকটি ফুল থাকিত। স্নানান্তে শুভ্র বস্ত্র পরিয়া সেইখানে মেঝের উপরে হেমনলিনী বসিত। সমস্ত মুক্ত বাতায়ন দিয়া ঘরের মধ্যে অবারিত আলোক প্রবেশ করিত এবং সেই আলোকের দ্বারা, আকাশের দ্বারা, বায়ুর দ্বারা সে আপনার অন্তঃকরণকে অভিষিক্ত করিয়া লইত। অন্নদাবাবু সম্পূর্ণভাবে হেমনলিনীর সহিত যোগ দিতে পারিতেন না, কিন্তু নিয়ম পালনের দ্বারা হেমনলিনীর মুখে যে একটি পরিতৃপ্তির দীপ্তি প্রকাশ পাইত, তাহা দেখিয়া বৃদ্ধের মন স্নিগ্ধ হইয়া যাইত। এখন হইতে নলিনাক্ষ আসিলে হেমনলিনীর এই ঘরেই
মেঝের উপরে বসিয়া তাহাদের তিনজনের মধ্যে আলোচনা চলিত। যোগেন্দ্র একেবারে বিদ্রোহী হইয়া উঠিল। এই সমস্ত কি হইতেছে? তোমরা যে সকলে মিলিয়া বাড়িটাকে ভয়ঙ্কর পবিত্র করিয়া তুলিলে, আমার মতো লোকের এখানে পা ফেলিবার জায়গা নাই। আগে হইলে যোগেন্দ্রর বিরূপে হেমনলিনী অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িত। এখন অন্নদাবাবু যোগেন্দ্রর কথায় মাঝে মাঝে রাগ করিয়া ওঠেন, কিন্তু হেমনলিনী নলিনাক্ষর সঙ্গে যোগ দিয়া শান্ত স্নিগ্ধভাবে হাস্য করে। এখন সে একটি দ্বিধাহীন নিশ্চিন্ত নির্ভর অবলম্বন করিয়াছে। এ সম্বন্ধে লজ্জা করাকেও সে দুর্বলতা বলিয়া জ্ঞান করে। লোকে তাহার এখনকার সমস্ত আচরণকে অদ্ভুত মনে করিয়া পরিহাস করিতেছে, তাহা সে জানিত। কিন্তু নলিনাক্ষের প্রতি তাহার ভক্তি ও বিশ্বাস সমস্ত লোককে আচ্ছন্ন করিয়া উঠিয়াছে। এই জন্য লোকের সম্মুখে সে আর সংকুচিত হইত না। একদিন হেমনলিনী প্রাতঃস্নানের পর উপাসনা শেষ করিয়া তাহার সেই নিভৃত ঘরটিতে বাতায়নের সম্মুখেই স্তব্ধ হইয়া বসিয়া আছে। এমন সময় হঠাৎ অন্নদাবাবু নলিনাক্ষকে লইয়া সেখানে উপস্থিত হইলেন। হেমনলিনীর হৃদয় তখন পরিপূর্ণ ছিল। সে তৎক্ষণাৎ ভূমিষ্ঠ হইয়া প্রথমে নলিনাক্ষকে ও পরে তাহার পিতাকে প্রণাম করিয়া পদধূলি গ্রহণ করিল। নলিনাক্ষ সংকুচিত হইয়া উঠিল। অন্নদাবাবু কহিলেন, ব্যস্ত হইবেন না নলিনবাবু, হেম আপনার কর্তব্য করিয়াছে। অন্যদিন এত সকালে নলিনাক্ষ এখানে আসে না, তাই বিশেষ উৎসুকের সহিত হেমনলিনী তাহার মুখের দিকে চাহিল। নলিনাক্ষ কহিল, কাশী হইতে মার খবর পাওয়া গেল, তাহার শরীর তেমন ভালো নাই, তাই আজ সন্ধ্যার ট্রেনে কাশীতে যাইব স্থির করিয়াছি। দিনের বেলায় যথাসম্ভব আমার সমস্ত কাজ সারিয়া লইতে হইবে, তাই এখন আপনাদের কাছে বিদায় লইতে আসিয়াছি। অন্নদাবাবু কহিলেন, কি আর বলিব, আপনার মার অসুখ, ভগবান করুন তিনি শীঘ্র সুস্থ হইয়া উঠুন। এই কদিনে আমরা আপনার কাছে যে উপকার পাইয়াছি, তাহার ঋণ কোনো কালে শোধ করিতে পারিব না। নলিনাক্ষ কহিল, নিশ্চয় জানিবেন, আপনাদের কাছ হইতে আমি অনেক উপকার পাইয়াছি। প্রতিবেশীকে যেমন যত্ন সাহায্য করিতে হয় তাহা তো করিয়াছেন। তাছাড়া যে সকল গভীর কথা লইয়া এতদিন আমি একলা মনে মনে আলোচনা করিতেছিলাম, আপনাদের শ্রদ্ধার দ্বারা তাহাকে নতুন তেজ দিয়াছেন। আমার ভাবনা ও সাধনা আপনাদের জীবন অবলম্বন করিয়া আমার পক্ষে আরও দ্বিগুণ আশ্রয়স্থল হইয়া উঠিয়াছে। অন্য মানুষের হৃদয় সহযোগিতায় সার্থকতা লাভ যে কত সহজ হইয়া উঠিতে পারে, তাহা আমি বেশ বুঝিয়াছি। অন্নদা কহিলেন, আমি আশ্চর্য এই দেখিলাম, আমাদের একটা কিছুর বড়ই প্রয়োজন হইয়াছিল, কিন্তু সেটা যে কি আমরা জানিতাম না। ঠিক এমন সময়ে কোথা হইতে আপনাকে পাইলাম এবং দেখিলাম আপনাকে নহিলে আমাদের চলিত না। আমরা অত্যন্ত কুনো, লোকজনের কাছে যাতায়াত আমাদের বড় বেশি নাই। কোনো সভায় গিয়া বক্তৃতা শুনিবার বাতিক আমাদের একেবারেই নাই বলিলেই হয়। যদি বা আমি যাই, কিন্তু হেমকে নড়াইতে পারা বড় শক্ত। কিন্তু সেদিন কি আশ্চর্য বলুন দেখি, যেমনি যোগেনের কাছে শুনিলাম আপনি বক্তৃতা করিবেন, আমরা দুজনেই কোনো আপত্তি প্রকাশ না করিয়া সেখানে গিয়া উপস্থিত হইলাম। এমন ঘটনা কখনো ঘটে নাই। এসব কথা মনে রাখিবেন নলিনবাবু, ইহা হয়তো বুঝিবেন আপনাকে আমাদের নিঃসন্দিগ্ধ প্রয়োজন আছে, নহিলে এমনটি ঘটিতে পারিত না। আমরা আপনার দায়স্বরূপ। নলিনাক্ষ কহিল, আপনারাও এ কথা মনে রাখিবেন, আপনাদের কাছে ছাড়া আর কাহারও কাছে আমি আমার জীবনের গূঢ় কথা প্রকাশ করি নাই। সত্যকে প্রকাশ করিতে পারাই সত্য সম্বন্ধে চরম শিক্ষা। সেই প্রকাশ করিবার গভীর প্রয়োজন আপনাদের দ্বারাই মিটাইতে পারিয়াছি। অতএব আপনাদিকেও কি আমার যে কতখানি প্রয়োজন ছিল, সে কথাও আপনারা কখনো ভুলিবেন না।
হেমনলিনী কোনো কথা কহে নাই। বাতায়নের ভেতর দিয়া রৌদ্র আসিয়া মেঝের উপর পড়িয়াছিল। তাহার দিকে তাকাইয়া সে চুপ করিয়া বসিয়াছিল। নলিনাক্ষের যখন উঠিবার সময় হইল, তখন সে কহিল, আপনার মা কেমন থাকেন সে খবর আমরা যেন জানিতে পাই। নলিনাক্ষ উঠিয়া দাঁড়াইতেই হেমনলিনী পুনর্বার তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। এ কয়দিন অক্ষয় দেখা দেয় নাই। নলিনাক্ষ কাশিতে চলিয়া গেলে আছে যোগেন্দ্রের সঙ্গে অন্নদাবাবুর চায়ের টেবিলে দেখা দিয়াছে। অক্ষয় মনে মনে স্থির করিয়াছিল যে রমেশের স্মৃতি হেমনলিনীর মনে কতখানি জাগিয়া আছে তাহা পরিমাপ করিবার সহজ উপায় অক্ষয়ের প্রতি তাহার বিরাগ প্রকাশ। আজ দেখিল হেমনলিনীর মুখ প্রশান্ত। অক্ষয়কে দেখিয়া তাহার মুখের ভাব কিছুমাত্র বিকৃত হইল না। সহজ প্রসন্নতার সহিত হেমনলিনী কহিল, আপনাকে যে এতদিন দেখি নাই। অক্ষয় কহিল, আমরা কি প্রত্যহ দেখিবার যোগ্য? হেমনলিনী হাসিয়া কহিল, সে যোগ্যতা না থাকিলে যদি দেখাশোনা বন্ধ করা উচিত বোধ করেন, তবে আমাদের অনেককেই নির্জন বাস অবলম্বন করিতে হয়। যোগেন্দ্র কহিল, অক্ষয় মনে করিয়াছিল একলা বিনয় করিয়া বাহাদুরি লইবে। হেম তাহার উপরেও টেক্কা দিয়া সমস্ত মনুষ্যজাতির হইয়া বিনয় করিয়া লইল। কিন্তু এই সম্বন্ধে আমার একটুখানি বলিবার কথা আছে। আমাদের মতো সাধারণ লোকই প্রত্যহ দেখাশোনার যোগ্য, আর যারা অসাধারণ তাহাদিগকে কদাচ কখনোই দেখাই ভালো, তাহার বেশি সহ্য করা শক্ত। এই জন্যই তো অরণ্যে পর্বতে গহ্বরেই তাহারা ঘুরিয়া বেড়ান। লোকালয়ে তাহারা স্থায়ীভাবে বসতে আরম্ভ করিয়া দিলে অক্ষয় যোগেন্দ্র প্রভৃতি নিতান্তই সামান্য লোকদের অরণ্যে পর্বতে ছুটিতে হইত। যোগেন্দ্রর কথাটার মধ্যে যে খোঁচা ছিল, হেমনলিনীকে তাহা বিঁধিল। কোনো উত্তর না দিয়া 3 পেয়ালা চা তৈরি করিয়া সে অন্নদা, অক্ষয় ও যোগেন্দ্র সম্মুখে স্থাপন করিল। যোগেন্দ্র কহিল, তুমি বুঝি চা খাইবে না? হেমনলিনী জানিত এবার যোগেন্দ্রর কাছে কঠিন কথা শুনিতে হইবে। তবু সে শান্ত দৃঢ়তার সহিত বলিল, না, আমি চা ছাড়িয়া দিয়াছি। যোগেন্দ্র কহিল, এবারে রীতিমতো তপস্যা আরম্ভ হইল বুঝি? চায়ের পাতার মধ্যে বুঝি আধ্যাত্মিক তেজ যথেষ্ট নাই? যা কিছু আছে সমস্তই হর্তকির মধ্যে। কি বিপদেই পড়া গেল। হেম, ও সমস্ত রাখিয়া দাও। 1 পেয়ালা চা খাইলেই যদি তোমার যোগ যাক ভাঙিয়া যায়, তবে যাক না। এই সংসারে খুব মজবুত জিনিসও টেকে না। অমন পলকা ব্যাপার লইয়া 5 জনের মধ্যে চলা অসম্ভব। এই বলিয়া যোগেন্দ্র উঠিয়া স্বহস্তে 1 পেয়ালা চা তৈরি করিয়া হেমনলিনীর সম্মুখে রাখিল। সে তাহাতে হস্তক্ষেপ না করিয়া অন্নদাবাবুকে কহিল, বাবা, আজ যে তুমি শুধু চা খাইলে, আর কিছু খাইবে না? অন্নদাবাবুর কণ্ঠস্বর এবং হাত কাঁপিতে লাগিল। মা, আমি সত্য বলিতেছি, এ টেবিলে কিছু খাইতে আমার মুখে রোচে না। যোগেনের কথাগুলো আমি অনেকক্ষণ পর্যন্ত নীরবে সহ্য করিতে চেষ্টা করিতেছি। জানি আমার শরীর মনের এই অবস্থায় কথা বলিতে গেলেই আমি কি বলিতে কি বলিয়া ফেলি, শেষকালে অনুতাপ করিতে হইবে। হেমনলিনী তাহার পিতার চেয়ারের পাশে আসিয়া দাঁড়াইয়া কহিল, বাবা, তুমি রাগ করিও না। দাদা আমাকে চা খাওয়াইতে চান, সে তো ভালোই। আমি তো কিছু তাহাতে মনে করি নাই। না বাবা, তোমাকে খাইতে হইবে। খালি পেটে চা খাইলে তোমার অসুখ করে আমি জানি। এই বলিয়া হেম আহার্যের পাত্র তাহার বাপের সম্মুখে টানিয়া আনিল। অন্নদা ধীরে ধীরে খাইতে লাগিলেন। হেমনলিনী নিজের চৌকিতে ফিরিয়া আসিয়া যোগেন্দ্রর প্রস্তুত চায়ের পেয়ালা হইতে চা খাইতে উদ্যত হইল। অক্ষয় তাড়াতাড়ি উঠিয়া কহিল, মাপ করিবেন, ও পেয়ালাটি আমাকে দিতে হইবে। আমার পেয়ালা ফুরাইয়া গেছে। যোগেন্দ্র উঠিয়া আসিয়া হেমনলিনীর হাত হইতে পেয়ালা টানিয়া লইল এবং অন্নদাকে কহিল, আমার অন্যায় হইয়াছে, আমাকে মাপ করো। অন্নদা তাহার কোনো উত্তর করিতে পারিলেন না।
দেখিতে দেখিতে তাহার দুই চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। যোগেন্দ্র অক্ষয়কে লইয়া আস্তে আস্তে ঘর হইতে সরিয়া গেল। অন্নদাবাবু আহার করিয়া উঠিয়া হেমনলিনীর হাত ধরিয়া কম্পমান চরণে উপরের ঘরে গেলেন। সেই রাত্রে অন্নদাবাবুর শুল বেদনার মতো হইল। ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া বলিল, তাহার যকৃতের বিকার উপস্থিত হইয়াছে। এখনও রোগ অগ্রসর হয় নাই। এবেলা পশ্চিমে কোনো স্বাস্থ্যকর স্থানে গিয়া বৎসরখানেক কিংবা 6 মাস বাস করিয়া আসিলে শরীর নির্দোষ হইতে পারিবে। বেদনা উপশম হইলে ও ডাক্তার চলিয়া গেলে অন্নদাবাবু কহিলেন, হেম, চলো মা, আমরা কিছুদিন না হয় কাশীতে গিয়াই থাকি। ঠিক একই সময়ে হেমনলিনীর মনেও সে কথা উদয় হইয়াছিল। নলিনাক্ষ চলিয়া যাইবা মাত্র হেম আপন সাধন সম্বন্ধে একটু দুর্বলতা অনুভব করিতে আরম্ভ করিয়াছিল। নলিনাক্ষের উপস্থিতি মাত্রই হেমনলিনীর সমস্ত আহ্নিক ক্রিয়াকে যেন দৃঢ় অবলম্বন দিত। নলিনাক্ষের মুখশ্রীতে যে একটা স্থির নিষ্ঠা ও প্রশান্ত প্রসন্নতার দীপ্তি ছিল, তাহাই হেমনলিনীর বিশ্বাসকে সর্বদাই যেন বিকশিত করিয়া রাখিয়াছিল। নলিনাক্ষের অবর্তমানে তাহার উৎসাহের মধ্যে যেন একটা ম্লান ছায়া আসিয়া পড়িল। তাই আজ সমস্ত দিন হেমনলিনী নলিনাক্ষের উপদিষ্ট সমস্ত অনুষ্ঠান অনেক জোর করিয়া এবং বেশি করিয়া পালন করিয়াছে। কিন্তু তাহাতে শ্রান্তি আসিয়া এমনই নৈরাশ্য উপস্থিত হইয়াছিল যে সে অশ্রু সংবরণ করিতে পারে নাই। চায়ের টেবিলে দৃঢ়তার সহিত সে আতিথ্যে প্রবৃত্ত হইয়াছিল, কিন্তু তাহার মনের মধ্যে একটা ভার চাপিয়াছিল। আবার তাহাকে তাহার সেই পূর্বস্মৃতির বেদনা দ্বিগুণ বেগে আক্রমণ করিয়াছে। আবার তাহার মন যেন গৃহহীন আশ্রয়হীনের মতো হাহা করিয়া বেড়াইতে উদ্যত হইয়াছে। তাই যখন সে কাশী যাইবার প্রস্তাব শুনিল, তখন ব্যগ্র হইয়া কহিল, বাবা, সেই বেশ হইবে। পরদিন একটা আয়োজনের উদ্যোগ দেখিয়া যোগেন্দ্র জিজ্ঞাসা করিল, কি ব্যাপারটা কি? অন্নদা কহিলেন, আমরা পশ্চিমে যাইতেছি। যোগেন্দ্র জিজ্ঞাসা করিল, পশ্চিমে কোথায়? অন্নদা কহিলেন, ঘুরিতে ঘুরিতে একটা কোনো জায়গা পছন্দ করিয়া লইব। তিনি যে কাশীতে যাইতেছিলেন এ কথা একদমে যোগেন্দ্রর কাছে বলিতে সংকুচিত হইলেন। যোগেন্দ্র কহিল, আমি কিন্তু এবার তোমাদের সঙ্গে যাইতে পারিব না। আমি সেই হেডমাস্টারের জন্য দরখাস্ত পাঠিয়া দিয়াছি, তাহার উত্তরের জন্য অপেক্ষা করিতেছি। রমেশ প্রত্যুষেই এলাহাবাদ হইতে গাজীপুরে ফিরিয়া আসিল। তখন রাস্তায় অধিক লোক ছিল না, এবং শীতের জরিমায় রাস্তার ধারের গাছগুলো যেন পল্লব আবরণের মধ্যে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়াছিল। পাড়ার বস্তিগুলোর উপরে তখনও একখানা করিয়া সাদা কুয়াশা, ডিম্বগুলির উপরে নিস্তব্ধ আসীন রাজহংসের মতো স্থির হইয়াছিল। সেই নির্জন পথে গাড়ির মধ্যে একটা মস্ত মোটা ওভারকোটের নিচে রমেশের বক্ষস্থল চঞ্চল হৃৎপিণ্ডের আঘাতে কেবলই তরঙ্গিত হইতেছিল। বাংলার বাহিরে গাড়ি দাঁড় করে রমেশ নামিল। ভাবিল, গাড়ির শব্দ নিশ্চয়ই কমলা শুনিয়াছে। শব্দ শুনিয়া সে হয়তো বারান্দায় বাহির হইয়া আসিয়াছে। স্বহস্তে কমলার গলায় পরাইয়া দিবার জন্য এলাহাবাদ হইতে রমেশ একটি দামি নেকলেস কিনিয়া আনিয়াছে। তাহারই বাক্সটা রমেশ তাহার ওভারকোটের বৃহৎ পকেট হইতে বাহির করিয়া লইল। বাংলার সম্মুখে আসিয়া রমেশ দেখিল, ভীষণ বেহারা বারান্দায় শুইয়া অকাতরে নিদ্রা দিতেছে। ঘরের দ্বারগুলি বন্ধ। বিমর্ষ মুখে রমেশ একটু থমকিয়া দাঁড়াইল, একটু উচ্চস্বরে ডাকিল, ভীষণ। ভাবিল, এই ডাকে ঘরের ভিতরকার নিদ্রাও ভাঙিবে। কিন্তু এমন করিয়া নিদ্রা ভাঙাইবার যে অপেক্ষা আছে, তাহাই তাহার মনে বাজিল। রমেশ তো অর্ধেক রাত্রি ঘুমাইতে পারে নাই। 2 দিন ডাকেও ভীষণ উঠিল না। শেষকালে ঠেলিয়া তাহাকে উঠাইতে হইল।
বিষণ উঠিয়া বসিয়া ক্ষণকাল হতবুদ্ধির মতো তাকাইয়া রহিল। রমেশ জিজ্ঞাসা করিল, বহুজি ঘরে আছেন? বিষণ প্রথমটা রমেশের কথা যেন বুঝিতেই পারিল না। তাহার পরে হঠাৎ চমকিত হইয়া উঠিয়া বলিল, হা, তিনি ঘরেই আছেন। এই বলিয়া সে পুনর্বার শুইয়া পড়িয়া নিদ্রা দিবার উপক্রম করিল। রমেশ দাঁড় ঠেলিতেই দ্বার খুলিয়া গেল। ভেতরে গিয়া ঘরে ঘরে ঘুরিয়া দেখিল কেহ কোথাও নেই। তথাপি একবার উচ্চস্বরে ডাকিল, কমলা! কোথাও কোনো সাড়া পাইল না। বাহিরের বাগানে নিমগাছ তলা পর্যন্ত ঘুরিয়া আসিল। রান্নাঘরে, চাকরদের ঘরে, আস্তাবল ঘরে সন্ধান করিয়া আসিল। কোথাও কমলাকে দেখিতে পাইল না। তখন রৌদ্র উঠিয়া পড়িয়াছে, কাকগুলো ডাকিতে আরম্ভ করিয়াছে, এবং বাংলার ইদারা হইতে জল লইবার জন্য কলস মাথায় পাড়ার মেয়ে দুই একজন দেখা দিতেছে। পথের ওপারে কুটির প্রাঙ্গণে কোনো পল্লীনারী বিচিত্র উচ্চ সুরে গান গাহিতে গাহিতে যাতায় গম ভাঙিতে আরম্ভ করিয়াছে। রমেশ বাংলা ঘরে ফিরিয়া আসিয়া দেখিল বিষণ পুনরায় গভীর নিদ্রায় নিমগ্ন। তখন সে নত হইয়া দুই হাতে খুব করিয়া বিষণকে ঝাঁকানি দিতে লাগিল। দেখিল তাহার নিঃশ্বাসে তাঁড়ির প্রবল গন্ধ ছুটিতেছে। ঝাঁকানির বিষম বেগে বিষণ অনেকটা প্রকৃতিস্থ হইয়া ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইল। রমেশ পুনর্বার জিজ্ঞাসা করিল, বহুজি কোথায়? বিষণ কহিল, বহুজি তো ঘরেই আছেন। রমেশ কহিল, কই, ঘরে কোথায়? কাল তো এখানেই আসিয়াছেন। তাহার পরে কোথায় গেছেন? বিষণ হাঁ করিয়া রমেশের মুখের দিকে তাকাইয়া রহিল। এমন সময় খুব চওড়াপাড়ের এক বাহারে ধুতি পরিয়া চাদর উড়াইয়া রক্তবর্ণ চক্ষু উমেশ আসিয়া উপস্থিত হইল। রমেশ তাহাকে জিজ্ঞাসা করিল, উমেশ, তোর মা কোথায়? উমেশ কহিল, মা তো কাল হইতে এখানেই আছেন। রমেশ জিজ্ঞাসা করিল, তুই কোথায় ছিলি? উমেশ কহিল, আমাকে মা কাল বিকেলে সিধুবাবুদের বাড়ি যাত্রা শুনিতে পাঠাইয়াছিলেন। গাড়োয়ান আসিয়া কহিল, বাবু, আমার ভাড়া। রমেশ তাড়াতাড়ি সেই গাড়িতে চড়িয়া একেবারে খুড়ার বাড়িতে গিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া দেখিল বাড়িশুদ্ধ সকলেই যেন চঞ্চল। রমেশের মনে হইল কমলার বুঝি কোনো অসুখ করিয়াছে, কিন্তু তাহা নহে। কাল সন্ধ্যার কিছু পরেই উমা হঠাৎ অত্যন্ত চিৎকার করিয়া কাঁদিতে আরম্ভ করিল, এবং তাহার মুখ নীল ও হাত পা ঠান্ডা হইয়া পড়ায় সকলে অত্যন্ত ভয় পাইয়া গেল। তাহার চিকিৎসা লইয়া কাল বাড়িশুদ্ধ সকলেই ব্যতিব্যস্ত হইয়াছিল। সমস্ত রাত কেহ ঘুমাইতে পায় নাই। রমেশ মনে করিল উমির অসুখ হওয়াতে নিশ্চয়ই কাল কমলাকে এখানে আনানো হইয়াছিল। বিপিনকে কহিল, কমলা তাহলে উমিকে লইয়া খুবই উদ্বিগ্ন হইয়া আছে। কমলা কাল রাত্রে এখানে আসিয়াছিল কিনা বিপিন তাহা নিশ্চয় জানিত না। তাই রমেশের কথায় এক প্রকার সায় দিয়া কহিল, হ্যাঁ, তিনি উমিকে যেরকম ভালোবাসেন খুব ভাবিতেছেন বই কি, কিন্তু ডাক্তার বলিয়াছে ভাবনার কোনো কারণই নাই। যাহা হোক, অত্যন্ত উল্লাসের মুখে কল্পনার পূর্ণ উচ্ছ্বাসে বাধা পাইয়া রমেশের মনটা বিকল হইয়া গেল। সে ভাবিতে লাগিল তাহাদের মিলনে যেন একটা দৈবের ব্যাঘাত আছে। এমন সময় রমেশের বাংলা হইতে উমেশ আসিয়া উপস্থিত হইল। এখানকার অন্তঃপুরে তাহার গতিবিধি ছিল। এই বালকটাকে শৈলজা স্নেহ করিত। বাড়ির ভেতরে শৈলজার ঘরের মধ্যে সে প্রবেশ করিতেছে দেখিয়া উমের ঘুম ভাঙিবার আশঙ্কায় শৈল তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিল। উমেশ জিজ্ঞাসা করিল, মা কোথায় মাসিমা? শৈল বিস্মিত হইয়া কহিল, কেন রে, তুই তো কাল তাহাকে সঙ্গে লইয়া ও বাড়িতে গেলি। সন্ধ্যার পর আমাদের লছমনিয়াকে ওখানে পাঠাইবার কথা ছিল, খুকির অসুখে তাহা পারি নাই। উমেশ মুখ ম্লান করিয়া কহিল, ও বাড়িতে তো তাহাকে দেখিলাম না।
শৈল ব্যস্ত হইয়া কহিল, সে কি কথা? কাল রাত্রে তুই কোথায় ছিলি? উমেশ কহিল, আমাকে তো মা থাকিতে দিলেন না। ও বাড়িতে গিয়াই তিনি আমাকে সিধুবাবুদের ওখানে যাত্রা শুনিতে পাঠাইয়াছিলেন। তোরও তো বেশ আক্কেল দেখিতেছি। বিষণ কোথায় ছিল? বিষণ তো কিছুই বলিতে পারে না। কাল সে খুব তাড়ি খাইয়াছিল। যা যা, শীঘ্র বাবুকে ডাকিয়ে আন। বিপিন আসিতেই শৈল কহিল, হোগো, এ কি সর্বনাশ হইয়াছে? বিপিনের মুখ পাংশুবর্ণ হইয়া গেল। সে ব্যস্ত হয়ে কহিল, কেন, কি হয়েছে? শৈল কহিল, কমলা কালো বাংলায় গিয়েছিল, তাহাকে তো সেখানে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। বিপিন কহিল, তিনি কি কাল রাত্রে এখানে আসেন নাই? না গো, উমির অসুখে আনাইব মনে করিয়াছিলাম। লোক কোথায় ছিল? রমেশবাবু কি আসিয়াছেন? বোধহয় ও বাংলায় দেখিতে না পাইয়া তিনি ঠিক করিয়াছেন কমলা এখানেই আছেন। তিনি তো আমাদের এখানে আসিয়াছেন। যাও যাও, শীঘ্র যাও, তাহাকে লইয়া খোঁজ করোগে। উমি এখন ঘুমাইতেছে, সে ভালোই আছে। বিপিন ও রমেশ আবার সেই গাড়িতে উঠিয়া বাংলায় ফিরিয়া গেল এবং বিষণকে লইয়া পড়িল। অনেক চেষ্টায় জোড়াতাড়া দিয়া যেটুকু খবর বাহির হইল তাহা এই, কাল বৈকালে কমলা একলা গঙ্গার ধারের অভিমুখে চলিয়াছিল। বিষণ তাহার সঙ্গে যাইবার প্রস্তাব করে। কমলা তাহার হাতে একটা টাকা দিয়া তাহাকে নিষেধ করিয়া ফিরাইয়া দেয়। সে পাহারা দেবার জন্য বাগেনের গেটের কাছে বসিয়াছিল। এমন সময় গাছ হইতে সদ্য সঞ্চিত ফ্যানোচ্ছল তাড়ির কলস বাঁকে করিয়া তাড়িওয়ালা তাহার সম্মুখ দিয়া চলিয়া যাইতেছিল। তাহার পর হইতে বিশ্ব সংসারে কি যে ঘটিয়াছে তাহা বিষণের কাছে যথেষ্ট স্পষ্ট নয়। যে পথ দিয়ে কমলাকে গঙ্গার দিকে যাইতে দেখিয়াছিল, বিষণ তাহা দেখাইয়া দিল। সেই পথ অবলম্বন করিয়া শিশির সিক্ত শস্যক্ষেত্রের মাঝখান দিয়া রমেশ, বিপিন ও উমেশ কমলার সন্ধানে চলিল। উমেশ ঋতশাবক শিকারী জন্তুর মতো চারিদিকে তীক্ষ্ণ ব্যাকুল দৃষ্টি প্রেরণ করিতে লাগিল। গঙ্গার তটে আসিয়া তিনজনে একবার দাঁড়াইল। সেখানে চারদিক উন্মুক্ত। ধূসর বালুকা প্রভাত রৌদ্রে ধুঁধু করিতেছে। কোথাও কাহাকেও দেখা গেল না। উমেশ উচ্চকণ্ঠে চিৎকার করিয়া ডাকিল, মা, মা, মাগো, মা কোথায়? ওপারের সুদূর উচ্চতীর হইতে তাহার প্রতিধ্বনি ফিরিয়া আসিল। কেহই সাড়া দিল না। খুঁজিতে খুঁজিতে উমেশ হঠাৎ দূরে সাদা কি একটা দেখিতে পাইল। তাড়াতাড়ি কাছে আসিয়া দেখিল জলের একেবারে ধারেই একগোছা চাবি একটা রুমালে বাঁধা পড়িয়া আছে। কিরে, ওটা কি? বলিয়া রমেশও আসিয়া পড়িল। দেখিল কমলারই চাবির গোছা। যেখানে চাবি পড়িয়াছিল সেখানে বালুতটের প্রান্ত ভাগে পলিমাটি পড়িয়াছে। সেই কাঁচা মাটির উপর দিয়া গঙ্গার জল পর্যন্ত ছোট দুটি পায়ের গভীর চিহ্ন পড়িয়া গেছে। খানিকটা জলের মধ্যে একটা কি ঝিকঝিক করিতেছিল, তাহা উমেশের দৃষ্টি এড়াইতে পারিল না। সে সেটা তাড়াতাড়ি তুলিয়া ধরিতে দেখা গেল সোনার উপরে এনামেল করা একটা ছোট ব্রোচ। ইহা রমেশেরই উপহার। এইরূপে সমস্ত সংকেতই যখন গঙ্গার জলের দিকেই অঙ্গুলি নির্দেশ করিল, তখন উমেশ আর থাকিতে পারিল না। মাগো, মা, মাগো বলিয়া চিৎকার করিয়া জলের মধ্যে ঝাঁপ দিয়া পড়িল। জল সেখানে অধিক ছিল না। উমেশ বারংবার পাগলের মতো ডুব দিয়া তলা হাতড়াইয়া বেড়াইতে লাগিল। জল ঘোলা করিয়া তুলিল। রমেশ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। বিপিন কহিল, উমেশ, তুই কি করিতেছিস? উঠিয়া আয়। উমেশ মুখ দিয়ে জল ফেলিতে ফেলিতে বলিতে লাগিল, আমি উঠিব না, আমি উঠিব না। মাগো, তুমি আমাকে ফেলিয়া যাইতে পারিবে না। বিপিন ভীত হইয়া উঠিল। কিন্তু উমেশ জলের মাছের মতো সাঁতার দিতে পারে। তাহার পক্ষে জলে আত্মহত্যা করা অত্যন্ত কঠিন। সে অনেকটা হাঁপাইয়া ঝাঁপাইয়া শ্রান্ত হইয়া
ডাঙায় উঠিয়া পড়িল এবং বালুর উপরে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। বিপিন নিস্তব্ধ রমেশকে স্পর্শ করিয়া কহিল, রমেশবাবু, চলুন, এখানে দাঁড়াইয়া থাকিয়া কি হইবে? একবার পুলিশকে খবর দেওয়া যাক, তাহারা সমস্ত সন্ধান করিয়া দেখুক। শৈলজার ঘরে সেদিন আহার নিদ্রা বন্ধ হইয়া কান্নার রোল উঠিল। নদীতে জেলেরা নৌকা লইয়া অনেক দূর পর্যন্ত জাল টানিয়া বেড়াইল। পুলিশ চারিদিকে সন্ধান করিতে লাগিল। স্টেশনে গিয়া বিশেষ করিয়া খবর লইল, কমলার সহিত বর্ণনায় মেলে এমন কোনো বাঙালির মেয়ে রাত্রে রেলগাড়িতে ওঠে নাই। সেই দিনে বিকেলে খুড়া আসিয়া পৌঁছিলেন। কয়দিন হইতে কমলার ব্যবহার ও আদ্যপান্ত সমুদয় বৃত্তান্ত শুনিয়া তাহার সন্দেহমাত্র রহিল না যে কমলা গঙ্গার জলে ডুবিয়া আত্মহত্যা করিয়া মরিয়াছে। লছমনিয়া কহিল, সেই জন্যই খুকি কাল রাত্রে অকারণে কান্না জুড়িয়া এমন একটা অদ্ভুত কাণ্ড করিল, উহাকে ভালো করিয়া ঝাড়াইয়া লওয়া দরকার। রমেশের বুকের ভেতরটা যেন শুকাইয়া গেল, তাহার মধ্যে অশ্রুর বাষ্পটুকু ছিল না। সে বসিয়া বসিয়া ভাবিতে লাগিল, একদিন এই কমলা এই গঙ্গার জল হইতে উঠিয়া আমার পাশে আসিয়াছিল, আবার পূজার পবিত্র ফুলটুকুর মতো আর একদিন এই গঙ্গার জলের মধ্যেই অন্তর্হিত হইল। সূর্য যখন অস্ত গেল তখন রমেশ আবার সেই গঙ্গার ধারে আসিল। যেখানে চাবির গোছা পড়িয়াছিল সেখানে দাঁড়াইয়া সে পায়ের চিহ্ন কটি এক দৃষ্টে দেখিল। তারপরে তীরে জুতা খুলিয়া ধুতি গুটাইয়া লইয়া খানিকটা জল পর্যন্ত নামিয়া গেল এবং বাক্স হইতে সেই নতুন নেকলেসটি বাহির করিয়া দূরে জলের মধ্যে ছুঁড়িয়া ফেলিল। রমেশ কখন যে গাজীপুর হইতে চলিয়া গেল, খুড়ার বাড়িতে তাহার খবর লইবার মতো অবস্থা কাহারও রহিল না। এখন রমেশের সম্মুখে কোনো কাজ রহিল না। তাহার মনে হইতে লাগিল, ইহজীবনে সে যেন কোনো কাজ করিবে না, কোথাও স্থায়ী হইয়া বসিতে পারিবে না। হেমনলিনীর কথা তাহার মনে একেবারে যে উঠে নাই তাহা নহে, কিন্তু তাহা সে সরাইয়া দিয়াছে। সে মনে মনে বলিয়াছে, আমার জীবনে যে নিদারুণ ঘটনা আঘাত করিল, তাহাতে আমাকে চিরদিনের জন্য সংসারের অযোগ্য করিয়া তুলিয়াছে। বজ্রাহত গাছ প্রফুল্ল উপবনের মধ্যে স্থান পাইবার আশা কেন করিবে? রমেশ ভ্রমণ করিয়া বেড়াইবার জন্য বাহির হইল। এক জায়গায় কোথাও বেশি দিন রহিল না। সে নৌকায় চড়িয়া কাশীর ঘাটের শোভা দেখিল। সে দিল্লিতে কুতুব মিনারের উপরে চড়িল। আগ্রায় জ্যোৎস্না রাত্রে তাজ দেখিয়া আসিল। অমৃতসরে গুরু দরবার দেখিয়া রাজপুতানায় আবু পর্বত শিখরে মন্দির দেখিতে গেল। এমনি করিয়া রমেশ নিজের শরীর মনকে আর বিশ্রাম দিল না। অবশেষে ভ্রমণ শ্রান্ত যুবকটির অন্তঃকরণ কেবল ঘর চাহিয়া হাহা করিতে লাগিল। তাহার মনে একটি শান্তিময় ঘরের অতীত স্মৃতি ও একটি সম্ভবপর ঘরের সুখময় কল্পনা কেবলই আঘাত দিতেছে। অবশেষে একদিন তাহার শোককাল যাপনের ভ্রমণ হঠাৎ শেষ হইয়া গেল এবং সে একটা মস্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কলিকাতার টিকিট কিনিয়া রেলগাড়িতে উঠিয়া পড়িল। কলিকাতায় পৌঁছিয়া রমেশ সেই কলুটোলার গলিটার ভেতরে হঠাৎ প্রবেশ করিতে পারিল না। সেখানে গিয়া সে কি দেখিবে কি শুনিবে তাহার কিছুই ঠিকানা নাই। মনের মধ্যে কেবলই একটা আশঙ্কা হইতে লাগিল যে সেখানে একটা গুরুতর পরিবর্তন হইয়াছে। একদিন তো সে গলির মোড় পর্যন্ত গিয়া ফিরিয়া আসিল। পরদিন সন্ধ্যাবেলা রমেশ নিজেকে জোর করিয়া সে বাড়ির সম্মুখে উপস্থিত করিল। দেখিল বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ। ভেতরে কোনো লোক আছে এমন লক্ষণ নাই। তবু সেই সুখেন বেহারাটা হয়তো শূন্যবারে আগলাইতেছে মনে করিয়া রমেশ বেহারাকে ডাকিয়া দ্বারে বার কতক আঘাত করিল। কেহ সাড়া দিল না। প্রতিবেশী চন্দ্রমোহন তাহার ঘরের বাহিরে আসিয়া তামাক খাইতেছিল। সে কহিল,
কে ও? রমেশবাবু নাকি? ভালো আছেন তো? এ বাড়িতে অন্নদাবাবুরা তো এখন কেহ নাই। রমেশ কহিল, তাহারা কোথায় গেছেন জানেন? চন্দ্র কহিল, সে খবর তো বলিতে পারি না, পশ্চিমে গেছেন এই জানি। কে কে গেছেন মশাই? অন্নদাবাবু আর তার মেয়ে। ঠিক জানেন তাহাদের সঙ্গে আর কেহ যান নাই? ঠিক জানি বই কি, যাইবার সময় আমার সঙ্গে দেখা হইয়াছে। তখন রমেশ ধৈর্য রক্ষায় অক্ষম হইয়া কহিল, আমি একজনের কাছে খবর পাইয়াছি, নলিনবাবু বলিয়া একটি বাবু তাহাদের সঙ্গে গেছেন। চন্দ্র কহিল, ভুল খবর পাইয়াছেন। নলিনবাবু আপনার ওই বাসাটাতে দিন কয়েক ছিলেন। ইহারা যাত্রা করিবার দিন 2-4 পূর্বেই তিনি কাশীতে গেছেন। রমেশ তখন এই নলিনবাবুটির বিবরণ প্রশ্ন করিয়া করিয়া চন্দ্রমোহনের কাছ হইতে বাহির করিল। ইহার নাম নলিনাক্ষ চট্টোপাধ্যায়। শোনা গেছে পূর্বে রংপুরে ডাক্তারি করিতেন, এখন মাকে লইয়া কাশীতেই আছেন। রমেশ কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। জিজ্ঞাসা করিল, যোগেন এখন কোথায় আছে বলিতে পারেন? চন্দ্রমোহন খবর দিল, যোগেন্দ্র ময়মনসিংহের একটি জমিদারের স্থাপিত হাই স্কুলের হেডমাস্টার পদে নিযুক্ত হইয়া বিষয়ে পড়ে গিয়াছে। চন্দ্রমোহন জিজ্ঞাসা করিল, রমেশবাবু, আপনাকে তো অনেকদিন দেখি নাই, আপনি এতকাল কোথায় ছিলেন? রমেশ আর গোপন করবার কারণ দেখিল না। সে কহিল, প্র্যাকটিস করিতে গাজীপুর গিয়াছিলাম। চন্দ্র কহিল, এখন তবে কি সেইখানেই থাকা হইবে? রমেশ কহিল, না, সেখানে আমার থাকা হইল না, এখন কোথায় যাইব ঠিক করি নাই। রমেশ চলিয়া যাইবার অনতিকাল পরেই অক্ষয় আসিয়া উপস্থিত হইল। যোগেন্দ্র চলিয়া যাইবার সময় মাঝে মাঝে তাহাদের বাড়ির তত্ত্বাবধানের জন্য অক্ষয়ের উপর ভার দিয়া গিয়াছিল। অক্ষয় যে ভার গ্রহণ করে তাহা রক্ষা করিতে কখনো শৈথিল্য করে না। তাই সে হঠাৎ যখন তখন আসিয়া দেখিয়া যায় বাড়ির বেহারা দুজনের মধ্যে একজনও হাজির থাকিয়া খবরদারি করিতেছে কিনা। চন্দ্রমোহন তাহাকে কহিল, রমেশবাবু এই খানিক্ষণ হইল এখান হইতে চলিয়া গেলেন। অক্ষয় কহিল, বলেন কি, কি করিতে আসিয়াছিলেন? চন্দ্র কহিল, তাহা তো জানি না, আমার কাছে অন্নদাবাবুদের সমস্ত খবর জানিয়া লইলেন। এমন রোগা হয়ে গেছেন, হঠাৎ তাহাকে চেনাই কঠিন। যদি বেহারাকে না ডাকিতেন আমি চিনিতে পারিতাম না। অক্ষয় কহিল, এখন কোথায় থাকেন, খবর পাইলেন? এতদিন গাজীপুরে ছিলেন, এখন সেখান হইতে উঠিয়া আসিয়াছেন, কোথায় থাকিবেন ঠিক করিয়া বলিতে পারিলেন না। অক্ষয় বলিল, ও, বলিয়া আপন কর্মে মন দিল। গল্পের বাক্সবাণী রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি এর 12 পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।